নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্র শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো বিবাহ কেমন হবে, কখন বিবাহ হবে, নিজ কুল অপেক্ষা উচ্চ কুলে হবে কিনা, বা নিজ বংশ অপেক্ষা উচ্চ বংশে হবে কি নিচু বংশে হবে, কোন দিকে বিবাহ হবে, স্বামী বা স্ত্রী দেখতে কেরম হবে, এবং স্বামী স্ত্রী জীবনের সংসার ধর্ম কেমন হবে জানতে হলে অবশ্যই দেখুন এই ভিডিও। আসুন এখানে দেখে নিই। ধরুন এটা মেষ লগ্ন, এই লগ্ন মেষ, এই লগ্ন হচ্ছে মেষ। এর সপ্তমপতি কোথায় হবে না তুলা। এই সপ্তমে যদি শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ বলতে কাদের কাদের বোঝানো হচ্ছে না বুধকে, বৃহস্পতিকে, শুক্রকে শুভ গ্রহ বলা হয়। তাহলে আপনার ধরুন এই সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে জাতক বা জাতিকার বিবাহ হবে পশ্চিম দিকে, পশ্চিম দিকে বিবাহ হবে। এটা তুলা লেখা হয়নি, সংশোধন করে দিচ্ছি, এটা তুলা। বিবাহ হবে পশ্চিম দিকে এবং স্বামী বা স্ত্রী দেখতে খুব ভালো হবে, গায়ের রং ফর্সা হবে এবং খুব রুচিশীল সম্পন্ন হবে এবং সৌন্দর্য প্রিয় হবে। এটা হচ্ছে গ্রহের অবস্থান দেখে বর্ণনা করা হয়েছে। এইখানে যদি শুক্র থাকে, শুক্র বৃহস্পতি থাকলেও আপনার স্বামী স্ত্রী দেখতে ভালো হবে, দুজনাই রুচিশীল হবে, সৌন্দর্য প্রিয় হবে এবং বাড়ি পশ্চিম দিকেই বিবাহ হবে। এবার শুক্র যদি বিবাহ কারক গ্রহ শুক্র এবং এই যে সপ্তমের অধিপতি হচ্ছে শুক্র, এই শুক্র যদি নিচস্থ হয়, এই শুক্র এইখানে আসে, এই হচ্ছে শুক্রের নিচস্থ জায়গা। শুক্র যদি নিচস্থ হয় তাহলে কিন্তু বিবাহ খুব একটা ভালো হবে না, বিবাহের পর সংসার জীবনে অশান্তি হতে পারে। এবার সবারই জানতে ইচ্ছা করে যে তার বিবাহ কোন বংশে হবে, উচ্চ না নিচু। এইখান থেকে দেখা যাচ্ছে যে নিচু বংশে বিবাহ হওয়ার কারণ লগ্ন থেকে নবম, এটা সপ্তম অষ্টম নবম, নবমে যদি শনি রাহু বা কেতু, শনি রাহু কেতু যদি নবমে থাকে তাহলে আপনার বিবাহ আপনার বংশ অপেক্ষা নিচু বংশে বা নিচু কুলে বিবাহ হবে। আবার এই নবমে যদি এই নবমে যদি বৃহস্পতি শুক্র অবস্থান করে তাহলে আপনার বিবাহ উচ্চ বংশে বিবাহ হবে এবং বিবাহের পর ভাগ্য পরিবর্তন হবে, যেহেতু নবমে শুভগ্রহের অবস্থান। নবমে শুভগ্রহ থাকলে সেই দশা বা অন্তর্দশায় আপনার ভাগ্য পরিবর্তন হবে। এবার কি বলা হচ্ছে যে না স্বামী কি করবে। এবার যদি কোনো লগ্নের সপ্তমে বৃহস্পতি থাকে তাহলে স্বামী সৎ চরিত্রবান এবং ধার্মিক হবে, এবং সপ্তমে যদি শুক্র থাকে তাহলে স্বামী সৌন্দর্যবান, রাজসিক এবং স্মার্ট হবে। মহিলাদের ক্ষেত্রেও ঠিক সেরকমই
বৃহস্পতি থাকলে স্বামী বা স্ত্রী সৌভাগ্যবতী, ধার্মিক হবে এবং দেখতে সুন্দরী হবে। শুক্র থাকলে স্ত্রী সুন্দরী হবে, পাত্রবর্ণ ফর্সা হবে এবং রাজসিক এবং লোকপ্রিয় হবে। সপ্তমে যদি শনি থাকে, সপ্তমে যদি শনি অবস্থান করে, তাহলে স্ত্রী বা স্বামী দেখতে পেলেন। সপ্তমে হচ্ছে শনি যদি থাকে, তবে তার স্বামী লম্বা হবে, গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হবে। ওই স্ত্রীর ক্ষেত্রেও ঠিক তাই। সপ্তমে যদি শনি থাকে, তাহলে গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হবে এবং একটি লম্বা প্রকৃতির হবে। এবার সপ্তম দিয়ে দেখানো হলে এই লগ্ন দিয়ে এবার যদি ধরুন মকর লগ্নটা হয়ে গেল মকর, এই যে মকর লগ্ন হলো, তাহলে এই হচ্ছে সপ্তমপতি হচ্ছে চন্দ্র। সপ্তমপতি হচ্ছে চন্দ্র। এই চন্দ্র যদি এখানেই থাকে, সপ্তমপতি যদি সপ্তমেই থাকে, তাহলে তার স্বামী বা স্ত্রী দেখতে সুন্দরী হবে বা স্বামী দেখতে সুন্দর হবে, একটু মোটাসোটা হবে, গাত্রবর্ণ ফর্সা হবে এবং সবার সঙ্গে মানিয়ে চলতে পারে। এবং এটা হচ্ছে কর্কট চন্দ্র আছে। এই সপ্তম হচ্ছে মকর লগ্নের সপ্তম হচ্ছে কর্কট। এর দিক হচ্ছে পশ্চিম দিকে বিবাহ। এবার লগ্ন যদি কুম্ভ হয়, তাহলে আপনার বিবাহ হবে পূর্ব দিকে। লগ্ন যদি মীন হয়, তাহলে বিবাহ হবে আপনার দক্ষিণ দিকে। লগ্ন যদি মেষ হয়, বিবাহ হবে পশ্চিম দিকে। লগ্ন যদি বৃষ হয়, তাহলে বিবাহ হবে আপনার উত্তর দিকে। লগ্ন যদি মিথুন হয়, আমি দেখাচ্ছি, লগ্ন যদি মিথুন হয়, তাহলে বিবাহ হবে আপনার পূর্ব দিকে। লগ্ন যদি এখানে যদি লগ্ন হয়, কর্কট লগ্ন হয়, তাহলে বিবাহ হবে দক্ষিণ দিকে। যদি লগ্ন সিংহ হয়, বিবাহ হবে পশ্চিম দিকে। লগ্ন যদি কন্যা হয়, বিবাহ হবে উত্তর দিকে। এইভাবে জানা গেল যে বিবাহ কোন দিকে হবে এবং কোন গ্রহ যেখানে অবস্থান করবে সেই গ্রহ অনুযায়ী তাদের স্বামী স্ত্রী গাত্ররং, বর্ণ এবং শুভাশুভ বিচার হয়। এবার সপ্তমে যদি খারাপ গ্রহ থাকে, খারাপ বলতে অশুভ গ্রহ, বা শনি, রাহু, কেতু, মঙ্গল থাকে, তাহলে তাদের সেই গ্রহের বর্ণ অনুযায়ী আপনার স্বামী বা স্ত্রী বর্ণ হবে। মঙ্গল যদি সপ্তমে থাকে, ধরুন যেই লগ্ন সপ্তমে যদি মঙ্গল থাকে, সপ্তমে ধরুন শুধু মঙ্গল অবস্থান করে, তাহলে জাতকের বা জাতিকার গাত্রবর্ণ হবে লাল বর্ণ, মানে তামাটে টাইপের বর্ণ হবে এবং মোটামুটি দেখতে উজ্জ্বল হবে এবং কোঁকড়ানো চুল থাকবে মাথায়। লগ্নে যদি রাহু থাকে, তাহলে লগ্নের সপ্তমে যদি রাহু থাকে, তাহলে আপনার গাত্রবর্ণ বা শরীরের যে বর্ণ সেগুলো কিন্তু কৃষ্ণবর্ণ হবে। কেতু থাকলেও তাই। এবং সেই গৃহে যদি শুভ গ্রহ থাকে, বৃহস্পতি, শুক্র, বুধ বা চন্দ্র থাকে, তাহলে গাত্রবর্ণ ফর্সা হয় এবং সমস্ত গ্রহের কারকতা অনুযায়ী
তাদের গাত্রবর্ণে ফর্সা হবে কি কালো হবে জানা যায়। এখানে সমস্ত গ্রহের কারকতা জানতে হলে অবশ্যই আর একটা ভিডিও তৈরি করতে হবে, কারণ গ্রহের কারকতা একটুখানি নয়, 9টা গ্রহের কারকতা লিখতে গেলে একটা বই লেখা হয়ে যাবে। সেই প্রসঙ্গে আমি এখন আসছি না। তবে আপনার বিবাহ কখন হবে, বিবাহ ধরুন কখন হবে, লগ্নের সপ্তমে যদি শুক্র থাকে তাহলে শুক্রের দশা অন্তর্দশায়, বা বৃহস্পতি থাকলে বৃহস্পতি অন্তর্দশায় বা দশা, শনি থাকলে বা শনির দশায় বা অন্তর্দশায়। শুধু সপ্তমপতি যেই গৃহ হবে সেই গৃহের দশা অন্তর্দশা বিবাহ সম্ভাবনা থাকে। এবং সপ্তমপতি যেই গ্রহের সঙ্গে যুক্ত হবে, ধরুন সপ্তমপতি শুক্র যদি শনির সঙ্গে যুক্ত হয় তাহলে শনি শুক্রের দশা অন্তর্দশায়, বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে বৃহস্পতি দশা অন্তর্দশায়, রাহুর সঙ্গে যুক্ত হলে রাহু দশা অন্তর্দশায়। আর লগ্নে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহ যদি সপ্তমপতিতে দৃষ্টি দেয়, সেই লগ্ন, ধরুন লগ্নে বৃহস্পতি আছে, এই বৃহস্পতি যদি সপ্তমে দৃষ্টি দেয় তাহলে বৃহস্পতি দশায় অন্তর্দশায় বিবাহ হবে। এবার যারা জ্যোতিষ জানেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন, তারা এই ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবে। এবং মোটামুটি আমি যেটা বললাম যে এই গ্রহ এখানে থাকলে আপনার বিবাহ কেমন হবে, দেখতে কেমন হবে এবং সাংসারিক জীবন কেমন হবে, মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এবার কেউ যদি এই জ্যোতিষ সম্বন্ধে জানে বা বিশ্লেষণ করে তাহলে তারা ভালো বুঝতে পারবেন। এবং সাধারণ লোকদের বোঝানোর জন্যে আমি শুধু এইটুকুই বর্ণনা করলাম, কারণ জ্যোতিষের বহুত সূত্র আছে, বিবাহের বহু সূত্র আছে, আরও অনেক সূত্র আছে যা এত তাড়াতাড়ি বা এত কম সময়ের ভেতর বলা সম্ভব নয়। তবুও আমি যেটুকু মনে করছি আপনাদের বলে দিচ্ছি যে সপ্তমে শনি, মঙ্গল, কেতু বা রাহু থাকলে বিবাহে স্বামী স্ত্রী দেখতে কিন্তু অতটা সুন্দর হবে না। তবে মঙ্গল থাকলে সুন্দর না হলেও তাদের ভেতর একটা আকর্ষণ ভাব থাকবে। এবং নবমে যদি নবম বলতে লগ্নের নবম, এই লগ্ন এই সপ্তম অষ্টম নবমে যদি শনি, রাহু বা কেতু থাকে তাহলে আপনার বংশ অপেক্ষা আপনার হীনকুলে বা নিচু বংশে বিবাহ হবে। আর লগ্নের নবমে যদি শুভ গ্রহ থাকে, কারণ লগ্নের নবমে এই লগ্নের নবমে এই কুম্ভ লগ্নের নবমপতি হচ্ছে তুলাতে যদি বৃহস্পতি, শুক্র, চন্দ্র থাকে বা দৃষ্টি দেয় তাহলে আপনার বংশের থেকে আপনার উচ্চ বংশে বিবাহ হবে। তো বিবাহ কোন সময় হবে, তার দশা অন্তর্দশায় বিবাহ হবে। এবং বিবাহ সময় দশা অন্তর্দশার সাহায্যেই বলা সম্ভব হয়। এবং আপনার যখন বিবাহ হবে তখন কোন গ্রহের দশা চলছে সেটা দেখতে হবে। সেই গ্রহ আপনার বিবাহের যোগকারক কিনা, যদি সেই বিবাহ আপনার যোগকারক হয় তবে সেই গ্রহের দশা অন্তর্দশা আপনার বিবাহ হবে। কারণ সপ্তমপতি যদি দ্বিতীয় কিংবা একাদশে থাকে তাহলে সপ্তমপতি যদি একাদশে থাকে তাহলে সপ্তমপতি একাদশে রবি জায়গায় থাকে তাহলে সপ্তমপতি হচ্ছে শুক্র, তাহলে সপ্তমপতি যদি রবির এখানে থাকে তাহলে শুক্র রবির দশা অন্তর্দশায় বিবাহ সম্ভব। কিংবা এই একাদশে সপ্তমপতি
এবং এই হচ্ছে দ্বিতীয় পতি। ধরুন এটা লগ্ন, দ্বিতীয় পতি এই দ্বিতীয় থাকে, এটা যদি লগ্ন হয় তাহলে দ্বিতীয় হচ্ছে মীন। এইখানে যদি সপ্তমপতি, একাদশপতি এবং দ্বিতীয়পতি একসঙ্গে থাকে এই জায়গায়, তাহলে আপনার সেই দশা দ্বিতীয়পতি, সপ্তমপতি বা একাদশপতি দশায় অন্তর্দশায় আপনার বিবাহ হবে। এবার বিবাহ কোন সময় হবে না, সে দশা অন্তর্দশা অবশ্যই আপনাকে জানতে হবে। সেই দশা অন্তর্দশা জানতে পারলে আপনি বুঝতে পারবেন যে এই সময় বিবাহ সম্ভব। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিবাহ সম্বন্ধে আরও অনেক ভিডিও তৈরি করা হবে এবং আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে নিজের রাশি বা নিজের কুণ্ডলী দেখে নিজেই জানা যায় যে বিবাহ কেমন হবে বা কোথায় হবে বা কোন দিকে হবে। যদি বিবাহের যে সপ্তমের স্থান যদি চর রাশি হয় তাহলে আপনার বিবাহ দূরে হবে। সপ্তমপতি যদি তৃতীয় থাকে বিবাহ পাড়া প্রতিবেশী বা সামনে হবে। সপ্তমপতি যদি দ্বিতীয় থাকে আত্মীয়দের মধ্যে কারোর সঙ্গে আপনার বিবাহ হবে। এরকমভাবে অনেক কিছুই জানা যায়, তবে একটা ভিডিওতে এতগুলো কথা বলা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওতে আপনারা জেনে যাবেন যে বিবাহের সম্পর্কে আরও তথ্য। নমস্কার।